এটা মূলত ইনজেক্টর টেস্টিং এন্ড ক্লিনিং বেঞ্চ, ঠিক আছে। এটা সাধারণত ব্যবহার হয় যে আমাদের ইএফআই ইঞ্জিনে, ইএফআই ফুয়েল সিস্টেমে যে ইনজেক্টর টেস্টিং, ইএফআই ইনজেক্টর থেকে ইনজেক্টরটাকে করা হয়, ক্লিন করা হয় এবং টেস্ট করা হয়। আলট্রাসোনিক ক্লিনিং করা হয় ক্লিন করার জন্য। আর আপনার টেস্ট করার জন্য এখানে বিভিন্ন মোড আছে, এই মোড অনুযায়ী কিন্তু এখানে টেস্ট করা হয়। তো আমরা এখন টেস্ট নিয়ে আলোচনা করবো, ক্লিনিংটা কমই দেয়। এটা আগে বলছি ইনজেক্টর টেস্টিং এন্ড ক্লিনিং বেঞ্চ। প্রথমে কি করতে হবে, যে আমি যে গাড়ির ইঞ্জিনের ইনজেক্টর গুলা নিব, সেই ইনজেক্টর গুলো খুলে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এখানে আমার এই যে ফুয়েল রেল বা ফুয়েল গ্যালারি এর সাথে কানেক্ট করতে হবে। এটা সাধারণত এভাবে কিন্তু ম্যানুয়ালি খোলা যায়, এই যে এভাবে খোলা যায়। খুলে এর নিচে ইনজেক্টর গুলো সেট করতে হবে। হ্যাঁ, এটা আমি খুলে দেখালাম না, এটা টান দিলেই কিন্তু নিচ থেকে বের হয়ে যাবে, বুঝে গেছে। আচ্ছা, দিয়ে আমাদের যে টেস্ট টিউব আছে, হ্যাঁ, বা ক্যালিব্রেশন টিউব আছে, এই টিউবের উপরে এটা সেট করতে হবে। সেট করে আমাদের উপরে লক নাট গুলো এগুলো এভাবে টাইট দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো যে এটাকে বলা হয় পালস ওয়্যার। এটাকে বলা হয় পালস ওয়্যার, এটাকে বলা হয় পালস কানেক্টর, বোঝা গেছে। এটা পালস কানেক্টর। এখানে দেখেন এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বিভিন্ন নাম্বারিং করা আছে। আচ্ছা, এখানে ব্যাপারটা এরকম না যে আমাদের 4 সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার অনুযায়ী শুরু করতে হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু এখান থেকে আমরা সিরিয়ালে দিতে হবে। যদি ফায়ারিং অর্ডার অনুযায়ী দিই, সেক্ষেত্রে স্প্রে প্যাটার্নটা কি ভিন্ন হবে, যার কারণে কোথায় বেশি হলো, কম হলো বা কোথায় আনস্টেবল হলো সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, এটা কি করবো, ইনজেক্টরের কানেক্টরের সাথে এই পালস কানেক্টর গুলো সংযোগ করবো। আচ্ছা, এখানে অলরেডি 1 নম্বরটা লাগাইছি, একটু কাছে নিয়ে আসো। আর এখানে আমি 2 নম্বরটা লাগাবো। 2 নম্বর লাগালাম, তারপরে 3 নম্বর, এরপরে হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা কিন্তু এখানে আমি লাগাই দিলাম। আচ্ছা, এখানে কিন্তু একটু সতর্কতা আছে, এটা ভালোভাবে একটু খেয়াল করে দেখতে হবে যে এটা সঠিকভাবে বসছে কিনা। হ্যাঁ, এই আমি এদিক থেকেও লাগাইতে পারি, এদিক থেকেও লাগাইতে পারি। যদি আমি এদিক থেকে 1 2 3 4 করে লাগাই, তাহলে আমি এদিক থেকে কি 5টা বিবেচনা করবো। যদি এদিক থেকে লাগাই, তাহলে এদিক থেকে ওটা বিবেচনা করবো। আচ্ছা, এখন দেখি, এখন আমি মেশিনটাকে অন করবো। আচ্ছা, অন করলাম। এখানে এর এক্সেসরিজ গুলো আমি বলি। এটা তো বলছি ক্যালিব্রেশন টিউব বা টেস্ট টিউব, এগুলো ইনজেক্টর। আর এটাকে বলে প্রেসার গেজ, অর্থাৎ এর ভিতরে যে পাম্পটা আছে, হ্যাঁ, এই পাম্পটা কি পরিমাণ প্রেসার দিচ্ছে, সেই প্রেসারটাই আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন এক এক ইঞ্জিনের এক এক পাম্পের ইএফআই ফুয়েল পাম্পের প্রেসার কিন্তু ভিন্ন হয়। যদি ইঞ্জিন বড় হয়, সেক্ষেত্রে সেটা প্রেসার থাকবে বেশি, এবং যদি কম ছোট হয়, সেক্ষেত্রে প্রেসার থাকবে কম। তো আমরা ওই যে ওইটা পাম্পের প্রেসার কত থাকে সেটা আমরা কিন্তু এখান থেকে দেখে নেবো, এবং সঠিক প্রেসারটা জানার জন্য সার্ভিস ম্যানুয়াল আছে, সার্ভিস ম্যানুয়াল থেকে কিন্তু আমরা জেনে নিতে পারবো। সার্ভিস ম্যানুয়াল জানেন তো আপনারা, প্রস্তুতকারকের যে দেয়া বইটাকে সার্ভিস ম্যানুয়াল বলে। ওখানে গাড়ি ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সার্ভিস করার বিস্তারিত কিছু লেখা থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখি এখানে ইনজেক্টর গুলো সেট আপ করে নিয়েছি। এখানে আমি ফাংশন মেনু গুলো একটু দেখি, এখানে কি কি করতে পারবো। 1 নম্বরে আছে আল্ট্রাসোনিক ক্লিনিং, হ্যাঁ, তারপরে আইডলিং স্পিড টেস্ট, মিডিয়াম স্পিড টেস্ট, হাই স্পিড টেস্ট। এইভাবে কিন্তু 12 থেকে 13টা পর্যন্ত এখানে কি মোড দেওয়া আছে। এই 12টা থেকে 13টা কাজ আমি করতে পারবো। যেহেতু আমরা এখন আল্ট্রাসোনিক ক্লিনিং করবো না, সেক্ষেত্রে 1 নম্বরটা বাদ। আমি এখান থেকে এই যে নাম্বার গুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে ইনপুট দেবো, দিয়ে আমরা কাজটা করবো। আর এগুলাকে সাধারণত বলা হয় কন্ট্রোল বাটন। এটাকে টোটালটা আমরা কন্ট্রোল প্যানেল বলতে পারি। আচ্ছা, এখানে এই যে বাটনটা আছে, এটা হচ্ছে আপ ডাউন করা বাটন, অর্থাৎ নাম্বার গুলো বসাইবো। আর এখানে আছে ওয়ার্কিং টাইম বা ইনজেক্টর টাইম, এখানে কতটুকু টাইম জুড়ে আমার ইনজেক্টরটা কাজ করবে সেই টাইমটা এখানে আমি সেট আপ করবো। আচ্ছা, থার্ডলি এখানে আমরা দেখবো যে স্টার্ট, পুশ, স্টপ, এই যে বাটন গুলো আছে, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা স্টার্ট করবো, এটাতে পুশ করবো, অফ করে এটা স্টপ করবো। এখানে প্রেসার, অর্থাৎ এর ভিতরে যে পাম্পটা আছে, পাম্পের প্রেসারটা আমি কতটুকু দিচ্ছি, সেই প্রেসারটা বাড়ানো এবং কমানোর জন্য মূলত কি করব, এখানে এই প্রেসার বাটন গুলো ইউজ করবো। আচ্ছা, এখন আমি কি টেস্ট করব, এখন টেস্ট করব যে আইডল টেস্ট। আইডল টেস্ট করার জন্য কি করব, এখানে কয় নম্বর আছে, এখানে আইডল টেস্ট 2 নম্বরে, যদিও 2 নম্বর আছে, তারপর আমি আবার দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে কে করছে, এখানে এবার আমি টাইম সেট করব। টাইম কত করব, এখানে 10 মিনিট সর্বোচ্চ দেওয়া যাবে। আচ্ছা, আমি এখানে 1 মিনিট দিয়ে দিলাম, ঠিক আছে, 1 মিনিট দিয়ে দিচ্ছি, মানে 1 মিনিট যাবত এটা কিন্তু টেস্টিং হবে। এখন আইডল টেস্টটা কি, মূলত আইডল আরপিএম এ ইনজেক্টর কত দ্রুত কাজ করে এবং কতটুকু পরিমাণে ফুয়েল স্প্রে করে, সেটা মূলত এখান থেকে আমরা দেখতে পাবো। এবং এই সময় স্প্রে প্যাটার্ন অটোমাইজেশন কেমন হয় সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা, দেখি এখানে যদি কাছে নিয়ে এসে দেখি, এখন আমি স্টার্ট করব। আচ্ছা, এখানে কিন্তু স্প্রে করা শুরু করছে অলরেডি। এখন এখানে খেয়াল করতে হবে যে এই যে ক্যালিব্রেশন টিউবের ভিতরে স্প্রে প্যাটার্নটা কেমন আছে।
আমরা যদি এই দুইটা ইনজেক্টর খেয়াল করি সেক্ষেত্রে দেখতে পাবো যে এখানে খুব সুন্দর কুয়াশাচ্ছন্ন বা অ্যাটোমাইজ আকারে কিন্তু স্প্রে হচ্ছে এবং প্যাটার্নটা ঠিক আছে, কোথাও বেশি বা কম নেই। তো এখানে যদি খেয়াল করি এখান থেকে কিছু পরিমাণ ফুয়েল একসাথে পড়ছে, ফোটায় ফোটায় পড়ার মতো হচ্ছে, দুই দিকে ছিটিয়ে পড়ছে। তার মানে এই যে এই ইঞ্জেক্টর দুইটা কিন্তু সমস্যা আছে। এই ইঞ্জেক্টর যদি ইঞ্জিনে লাগানো থাকে সেক্ষেত্রে এগুলা কি হবে না, এগুলা কম্বাসন হবে না, যার ফলে ইঞ্জিনটা নকিং করবে, এই সিলিন্ডারের শক্তি উৎপাদন কম হবে এবং এটাই অটোমাইজেশনটা ভালো হওয়ার কারণে কম্বাসন চেম্বারের ভিতরে যখন প্রবেশ করবে তখন ওটা কি সুন্দরভাবে মিশ্রণ হয়ে আছে না, মিশ্রণের কারণে কিন্তু কি এই দুইটা সিলিন্ডারের শক্তি উৎপাদন বেশি হবে। তখন কি হবে যে সিলিন্ডার ভেদে শক্তি উৎপাদনের পার্থক্য তারতম্য হওয়ার কারণে কিন্তু ইঞ্জিনটা কি করবে, নকিং করবে বা শেকিং করবে। আচ্ছা, এটা বুঝতে পারলাম। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই দুইটার প্যাটার্ন ঠিক আছে এবং স্প্রে অটোমাইজেশন প্যাটার্ন ঠিক আছে, এই দুইটার ঠিক নাই। আচ্ছা, 1 মিনিট যাবত টেস্ট করছি, হ্যাঁ এটা আমরা বুঝে নিলাম। এখন আমরা কি করব, মিডিয়াম স্পিডে টেস্ট করলে করতে পারবো। এখন আমরা হাই স্পিডে একটু টেস্ট করি। দেখি হাই স্পিডে কত নম্বর সিরিয়ালে আছে, 4 নম্বর সিরিয়ালে আছে। সেটাকে আমি 4 সেট করে দেবো, এটা 4-এ সেট করে দিয়েছি হাই স্পিড টেস্ট। হ্যাঁ, এখানে সময় কত, সময়টা আমি একটু বাড়াই দিলাম, আমি 2 মিনিটে করে দিয়েছি। স্টার্ট বাটনে চাপবো, শুরু হয়ে গেল। আমরা কিন্তু হাই স্পিডে টেস্টিংটা দেখতে পাচ্ছি এখানে হাই স্পিডে টেস্ট করছে। আচ্ছা, এখন এখানে এই দুইটা খেয়াল করতে হবে, এই দুইটা কিন্তু লক্ষণীয় বিষয়। আচ্ছা, এখন যদি আমরা স্টপ করতে চাই তো এখানে আমরা এটা স্টপ করে দিতে পারবো। আচ্ছা, আবার যদি অন করে দিই সেক্ষেত্রে আবার পুনরায় নতুন করে 2 মিনিট থেকে শুরু হবে। আর এখান থেকে পুশ আছে, মানে পুশ করতে পারবো, আবার অন করতে পারবো। অর্থাৎ এখানে আপনি ফর এক্সাম্পল 2 মিনিট দিয়েছেন, দেওয়ার পরে এখানে আপনি 1 মিনিট অফ করলেন, অফ করে আবার ওখান থেকেই চালু করতেন, তখন কি এখান থেকে পুশটা চাপ দিয়ে আবার স্টার্ট করলে কিন্তু ওটা চালু হয়ে যাবে। এখন এটা চলতেছে দেখি যে আমরা নিচে খেয়াল করবো ক্যালিব্রেশন টিউব বা টেস্টিং টিউবের ভিতরে এখান থেকে কিন্তু নির্দিষ্ট ফুয়েলের লেভেল উঠতেছে, প্রত্যেকটার ভিতরে উঠতেছে, আমরা যদি খেয়াল করি। আচ্ছা, আমি এটাকে অফ করে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি। এখন দেখেন যে আমরা খেয়াল করলে প্রত্যেকটা টিউবের ভিতরে নির্দিষ্ট পরিমাণ ফুয়েল কিন্তু জমা হয়েছে। আচ্ছা, এবার এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ক্যালিব্রেশনটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবো। নির্দিষ্ট সময়টা চালানোর পরে প্রত্যেকটা টিউবের ভিতরে যদি সমপরিমাণ ফুয়েলটা থাকে বা সমপরিমাণ লেভেলে বা এমএলএ থাকে সেক্ষেত্রে বুঝবো এটা কি আছে, এটা ঠিক আছে। তা আমরা একটু খালি খেয়াল করে দেখি কাছ থেকে। এখানে আছে 22 ml, এখানে আছে 23 ml এর মতো আছে, এখানে প্রায় 30 ml আছে, এখানে প্রায় 30 ml এর কাছাকাছি আছে। তার মানে কি এই দুইটাই একরকম আছে এবং এই দুইটাই ভিন্ন আছে। তার মানে এই দুইটা ইনজেক্টরে সঠিক পরিমাণ কি ফুয়েল ইনজেক্ট করছে যদি ম্যানুয়াল অনুযায়ী মিলে যায়, সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী। আর আর এই দুইটা এটার তুলনায় বেশি করছে। তার মানে সমস্যা কোনটাই, যেহেতু পূর্বে আমি এই ইনজেক্টরের সমস্যা পাইছি সেক্ষেত্রে আমি প্রাথমিকভাবে ধরে নিতে পারি এটাতেই সমস্যা আছে, তাই না, ধরে নিতে পারি। এখন এইটার ফুয়েল মানে রেশিও বা পরিমাণে ঠিক আছে কিনা, ওই যে বললাম সার্ভিস ম্যানুয়াল দেখতে হবে আমাকে, সার্ভিস ম্যানুয়াল দেখে কতটুকু সময়ে কি পরিমাণ ফুয়েলটা ইনজেক্ট করবে, লো টেস্টে, স্পিড টেস্টে, হ্যাঁ, বা আইডেল টেস্টে কখন কোনটা থাকবে ওটা ওখানে কিন্তু সুন্দর করে লেখা থাকবে। বোঝা গেছে? আচ্ছা, এখন এটা টেস্ট করা হয়ে গেছে। এখন আমি এটাকে বের করে দিয়ে পুনরায় কি করব, আবার টেস্ট করব। এটা করার জন্য এখানে কি ব্যবহার করা হয়, ড্রেন ভালভ বা ড্রেন নব। এটা সাধারণত উপরের দিকে দিয়ে দিলে কিন্তু পূর্বে যে ফুয়েল গুলো ছিল সেগুলো সব নিচে আবার রিজার্ভ ট্যাঙ্কে ফেড চলে যাবে। ঠিক আছে, তো এভাবে বোঝা গেছে। আচ্ছা, এখন একটু অন্য কথা বলে আসেন। আমি এখানে দেখলাম যে স্প্রে প্যাটার্ন ঠিক নাই, অটোমাইজেশন ঠিক নাই, ক্যালিব্রেশন ঠিক নাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এখান থেকে ইনজেক্টর গুলো খুলবো, খুলে আলট্রাসোনিক ক্লিনিং করবো। আলট্রাসোনিক ক্লিনিং, আচ্ছা, আলট্রাসোনিক ক্লিনিংটা হচ্ছে এই মেশিন কর্তৃক একটা ক্লিনিং। এটা সাধারণত এই যে আলট্রাসোনিক ক্লিনিং বাজারে পাওয়া যায় বা গ্যাসোলিন ক্লিনারও বলা হয় এটাকে। এটা কি করতে হবে, এই যে এই স্টোভ আছে এখানে একটা বা পাত্র আছে, পাত্রের ভিতরে দিয়ে এই পালস ওয়্যারকে এখান থেকে খুলে এভাবে কানেক্ট করতে হবে। ইনজেক্টরটা খুলে খোলার পরে যদি আরেকটা দেখাই, খোলার পরে এভাবে কানেক্ট করার পরে এটা যদি আমি এখানে দিয়ে এই যে এখানে যদি দেখি, এখানে মুডে দেখি 1 নম্বরে আছে না, এই আল্ট্রাসোনিক ক্লিনিং মুড যদি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু এটা ক্লিন হবে। এটা কাঁপতেছে না, কাঁপতেছে না, এই যে কাঁপাকাঁপি করতেছে, এর ভিতরে যে আমাদের সলিডার যেটা আছে সেটা ওঠানামা করতেছে, যার ফলে এই পালসের কারণে কিন্তু এটা ক্লিন হবে। যদিও আমি এখন ক্লিনিং ইউজ
আল্ট্রাসোনিক ক্লিনার কিন্তু ইউজ করি নাই, ঠিক আছে, এটা করে নাই। সামনে এটা আমি দেখাবো, এটা এখন ক্লিন করি নাই, কিন্তু এভাবে কিন্তু এটা ক্লিন হবে। ক্লিন করার পর কি করতে হবে, আবার এখান থেকে এটা খুলতে হবে, খুলে ইনজেক্টর গুলো এখানে সংযুক্ত করতে হবে। ইনজেক্টর গুলো সংযুক্ত করে পুরোনায় কি করতে হবে, অটোমাইজেশন, প্রেসার টেস্ট, ফ্লো টেস্ট এগুলা কিন্তু করতে হবে, ঠিক আছে। এগুলা করার মাধ্যমে তখন আবার খেয়াল করতে হবে যে এগুলা পুনরায় সবকটা পূর্বের সমান বা নতুনের মতো আসছে কিনা, বা সঠিক মেজারমেন্টে আসছে কিনা। যদি আসে তো সেগুলো আমরা ইউজ করতে পারবো, যদি না আসে তাহলে ইউজ করতে পারবো না, ওইগুলো কিন্তু বাতিল বা চেঞ্জ করতে হবে। বুঝা গেছে? আর যে প্রেসারের যেটা বলছিলাম, এটা মনে হয় দেখানো হয় নাই, এটা সাধারণত কিভাবে করা হয় আমি বলি। আচ্ছা, এখানে আমি 4 নম্বর হাই স্পিডে দিয়ে দিলাম। এখানে প্রেসারটা কিভাবে বাড়াতে হবে আমি একটু দেখি। এটা আমি অন করলাম, এখানে কিন্তু স্পিড হচ্ছে। এখানে আমি যদি এই প্রেসার প্লাস বাটনটা চাপি, এখানে খেয়াল করো, এখানে এই যে প্রেসার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রেসার কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে। হ্যাঁ, এই যে প্রেসার, আর যদি প্রেসার কমাইতে চাই সেক্ষেত্রে এটা দিলে কিন্তু প্রেসার কমতে থাকবে। এইভাবে প্রেসার কমায় কমায় কিন্তু সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী কিনে এটা সেট আপ করে আমরা ক্লিনিং করতে পারবো। আচ্ছা, ক্লিনিং করার পরে যদি আমি এটাকে টেস্ট করে সঠিক পাই সেক্ষেত্রে ওটা রেখে দিব, আর যদি ঠিক পাই এবং বেঠিক পাই সেক্ষেত্রে ওটা চেঞ্জ করে দিতে হবে। এটা আলাদাভাবে সার্ভিসিং করার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমি আনবিল করবো কিভাবে সেটা দেখবো। সেটা করার জন্য এখানে আমার এটাকে অফ করে নিতে হবে। অফ করে এটাকে আমি ড্রেন করে দিলাম। ড্রেন করে প্রথমে এটা খুলবো। এখান থেকে একটু কোয়েলটা কিন্তু ছিটকে বের হইতে পারে। হ্যাঁ, ঠিক যেভাবে খুলতেছি ঠিক উল্টোটা হচ্ছে লাগানো, ঠিক আছে। এখানে কিন্তু ছিটকে বের হইতে পারে। এই যে বের হয়েছে না, বের হয়েছে কিনা? হ্যাঁ, এটা একটু বের হবে, এটা একটু সাবধানে রাখতে হবে। এরপরে আমরা এখানে পাঁচ কানেক্টর গুলো খুলে নিব, খুলে নিলাম। এবার উপর থেকে রেলটা খুলে নিব। এরপরে এই যে ইনজেক্টর, এই ইনজেক্টর গুলোকে কিন্তু খুলে নিতে পারবো। নতুন করতে কি, ঠিক আছে, এটা নিলাম। এই যে নিচ থেকে ওই যে আমরা এটা টেস্টিং ফ্লুইডটা এর ভিতরে আমি একটু বেশি করে ঢেকে ঢেলে রাখি যাতে অপচয় না হয়। এর ভিতরে এভাবে কিন্তু রেখে দিতে হবে, রেখে না দিলে কিন্তু এটা পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই টেস্ট করার সময় কখনোই আগুনের সংস্পর্শে আসা যাবে না, এটা কিন্তু একটা ফার্স্ট লেভেলের সেফটি। এবার ইনজেক্টর গুলো কি ইজিলি আমি এখান থেকে এভাবে তুলে নিতে পারবো। আচ্ছা, এটা আমি এখানে আর ট্রাই করি। এটা সাধারণত গ্যালারি বা রেল বলা হয়, এর ভিতরে কিন্তু ফুয়েল কিছু পরিমাণ বেশি থাকবে, এটা স্বাভাবিক। এই যে ইনজেক্টর গুলো খুলে নিলাম, যে করে নিচ্ছি। এখন এটা কি, এটা টোটাল সেপারেট হয়ে গেছে না, এটা এখানে থাকলো, এটা থাকলো, এটা এখান থেকে খুলে নিতে হবে। আচ্ছা, এখান থেকে খুলে দিলাম। তো মোটামুটি আমাদের এটা খোলা শেষ হয়ে গেছে, দেখতে পারি। আচ্ছা, এখন আপনারা চাইলে এর ভিতরে যে টেস্টিং ফ্লুইড যেটা ছিল সেটা চাইলে আপনারা এর ভিতরে রেখে দিতে পারেন অথবা বাইরে রেখে দিতে পারেন। টেস্টিং ফ্লুইডের লেভেল সাধারণত এখান থেকে আমরা দেখতে পাবো, এখান থেকে লেভেলটা আমরা দেখতে পাবো। আর টেস্টিং ফ্লুইড ঢোকানোর জন্য আমরা উপরে এখান থেকে কিন্তু সাধারণত ফানেল আছে, ফানেল দিয়ে কিন্তু ঢুকিয়ে ড্রেন দিলে এটা কোথায় চলে যাবে, রিজার্ভারে চলে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু এটা ইউজ করতে হবে। যেমন আমি একটু দিই, ঢুকাই, এখানে এখানে জমা হয়েছে না টেস্টিং ফ্লুইড, এটাকে আমি ড্রেন দেবো, নিচে চলে যাচ্ছে না, তার মানে এটা কোথায় চলে গেছে, রিজার্ভারে চলে গেছে, ঠিক আছে। এইভাবে করা যাবে। এবার যদি এর ভিতরে বেশি হয়ে যায় টেস্টিং ফ্লুইড, কখনো কখনো পরিপূর্ণ রাখা উচিত না। হ্যাঁ, কেন উচিত না, এটা লাগাও, কেন উচিত না, কারণ এটা এভাবে নড়াচড়া করতে পারে, এদিক সেদিক করে যাইতে পারে, তাই না। যার কারণে অল্প কিছু পরিমাণ রেখে দিতে হবে। কেন রেখে দিতে হবে, যদি রেখে না দিই সেক্ষেত্রে ওখানে কি মরিচা ধরে ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে এর নিচের লোয়ার পার্টটা ঠিক রাখার জন্য কিন্তু কিছু পরিমাণ রেখে দিতে হবে। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকু ছিল। ধন্যবাদ আপনার সবাইকে। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।